আব্বু, আমি কোনো ডিভোর্সি এবং এক বাচ্চার বাপকে বিয়ে করতে পারবো না। নিজের ভিতরে সবটুকু রাগ আর ক্ষোভ এক ঝটকায় উপড়ে দিল রোজদি। পিতা আনাস হকের সামনে দাঁড়িয়ে তার কণ্ঠস্বর কাঁপছিল অভিমানে। যে মানুষটার আশ্রয়ে সে বড় হয়েছে সে আজ তাকে ঠেলে দিতে চাইছেন এক সন্তানের জনকের কাছে। আনাস হক অস্থির হয়ে মেয়ের দিকে তাকালেন। পরিস্থিতি সামাল দেওয়ার স্বরে বললেন, সমস্যাটা কোথায় মা? মন্ত্রী ছেলে সে, টাকা পয়সা কোনো অভাব হবে না তোর। ছেলেটার বয়সটাও তো তেমন বেশি না, শুধু আগের পক্ষের একটা ছেলে আছে, এই তো। তুই সুখে থাকবি মা। ওনারা নিজ থেকে প্রস্তাব পাঠিয়েছেন, এমন ঘর আর পাবি না, রাজি হয়ে যা। পিতার মুখের এ যুক্তিগুলো রোজদির কানের সীসার মতো বিঁধল। সে অবিশ্বাস দৃষ্টিতে চেয়ে রইল তার জন্মদাতার দিকে। মানুষের লালসা যে কতটা কুৎসিত হতে পারে তা আজ সে নিজের ঘরেই বসে টের পাচ্ছে। স্ট্রেপ টাকার লোভে একজন বাবা তার মেয়েকে একজন ডিভোর্সি লোকের হাতে তুলে দিতে চাইছেন। মুহূর্তের জন্য রোজদির মনে সন্দেহ জাগলো, ইনি কি তার সেই বাবা? মা মারা যাওয়ার পর সৎ মা ঘরে আসার পর থেকেই সব বদলে গিয়েছিল, কিন্তু সেই বদল যে এতটা ভয়ঙ্কর হবে তা সে কল্পনা করেননি। রোজদি শান্ত অথচ তীব্র গলায় প্রশ্ন করলো, আব্বু, তুমি আসলে আমার জন্মদাতা পিতা তো? আনাস হক কিছুটা থতমত খেলেন, তারপর কাচুমাচু করে বললেন, এভাবে বলিস না মা। দেখ, ঘরে তোর সৎ মা, দাদি, ছোট ভাই, সবার খরচ সামলানো আমার একার পক্ষে আর সম্ভব হচ্ছে না রে। তুই বিয়েটা করলে তুইও সুখে থাকবি, আমাদেরও সুদিন ফিরবে। ওনারা নগদ টাকা আর প্রচুর সোনা গহনা দেওয়ার কথা বলেছেন। বাবার মুখ থেকে নগদ টাকা আর গহনার কথা শুনে রোজদির ঘেন্নায় গা গলে উঠল। তার মনে হলো সামনে দাঁড়িয়ে থাকা মানুষটি কোনো পিতা নন, বরং এক কসাই, নিজের মেয়ের কপালে দামের দাগ ঝুলিয়ে দিচ্ছে। যে বেশি দামে কিনতে পারবে তার জন্যই কোরবানি করে দিবে। রোজদি ঘেন্নায় মুখ ফিরিয়ে নিল। পরক্ষণেই আবার তীব্র আক্রোশে বাবার চোখের দিকে তাকিয়ে দাঁতে দাঁত পিষে বলল, জীবনে অনেক লোভী মানুষ দেখেছি আব্বু, কিন্তু তোমার মতো নিজ আর লোভী কাউকে দেখিনি, যে টাকার নেশায় নিজের সন্তানকেও বাজারে বেচে দিতে দ্বিধা করে না। রোজদির কণ্ঠে তীব্র ঘৃণা আনাস হকের গায়ে লাগলো না। লোভ মানুষের বিবেককে কতটা অন্ধ করে দিতে পারে তিনি তা জ্যান্ত প্রমাণ। মন্ত্রীর ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দিতে পারলে শুধু তার অভাব ঘুচবে না, বরং সারা জীবনের জন্য পকেটটা বেশ গরম থাকবে। এই এক চিন্তায় তিনি হিতাহিত জ্ঞান হারিয়েছেন। নিজের নির্লজ্জতা আড়াল করার বিন্দুমাত্র চেষ্টা না করে তিনি আবারও বললেন, মারে, আমার কথাটা শোন। ছেলেটার সাথে অন্তত একবার দেখা কর। ও আজই তোর সাথে কথা বলতে চেয়েছে, হয়তো তোর মত বদলে যেতেও পারে। রোজদি সোজা হয়ে দাঁড়িয়ে জেদি গলায় বললেন, অসম্ভব বাবু, আমি এই লোকের সাথে দেখা করব না। যাকে বিয়ে করার প্রশ্নই ওঠে না তার সাথে দেখা করে সময় নষ্ট করার কোনো মানে হয় না। ঠিক তখনই আমার পাশের ঘর থেকে পর্দার আড়াল ঠেলে বেরিয়ে এলেন রোজদির সৎমা নাহিদা। বাঁকা হেসে টিপ্পনি কেটে বললেন, আরে রাখো তো আমার জেদ। রাজপুত্রের মতো ওরকম একটা ছেলে কি করে আর এই জন্মে তোমার কপালে জুটবে? অত কথা না বাড়িয়ে চুপচাপ ছেলেটার সাথে দেখা করতে যাও। নাহিদার কথাগুলো তুপ্ত তিলের মতো রোজদির গায়ে গিয়ে লাগলো। সে ক্ষিপ্ত হয়ে বাবার দিকে তাকিয়ে চেঁচিয়ে উঠল, তোমার বউকে চুপ করতে বলো আব্বু। আমি স্পষ্ট জানিয়ে দিয়েছি আমি লোককে বিয়ে করব না, মানে করব না। নাহিদা দমে যাওয়ার পাত্রী নন। তিনি আবার গলা আরো উঁচিয়ে কর্কশ সুরে বললেন, বিয়ে করবে না মানে? এ ছেলেকে বিয়ে না করলে এ বাড়িতে আর ভাত জুটবে না তোমার। সেটা বলে দাও তো তোমার আদরের মেয়েকে। রোজদির চরম অপমানের মুখ বাঁকিয়ে পাল্টা জবাব দিতে চাইলেন, নিজের এতই যদি পছন্দ হয় তবে আ আ কথাটা শেষ করার আগে আনাস হক রোজদির হাত চেপে ধরলেন। প্রায় অননয় বিনয় করে মেয়ের পায়ের পড়ার মতো অবস্থা করে বললেন, মারে, আর তর্ক করিস না। দোহাই লাগে তোর, আমার মনটা রাখ, অন্তত একবার ছেলেটার সাথে দেখা কর, তারপর যা করার করিস। বাবার অনুরোধ দেখে রোজদির ভেতরটা গুমড়ে উঠল। ঘেনা আর ক্ষোভের সংমিশ্রণে সে বাবার দিকে চেয়ে রইল কিছুক্ষণ। শেষমেশ মন না চাইলেও এই অনুরোধটা সে ঠেলতে পারল না। দীর্ঘশ্বাস ফেলে ক্লান্ত সুরে বলল, ঠিক আছে, দেখা করতে যাব, কিন্তু মনে রেখো আব্বু, আমি শুধু দেখা করতে যাচ্ছি, বিয়ে আমি কিছুতেই করব না। পর্দার ফাঁক দিয়ে আসা ম্লান আলোটুকুও যেন ফারাজের ঘুমের ব্যাঘাত ঘটাতে পারছে না। ফারাজ নিজের রুমে উপড়ে হয়ে অঘরে ঘুমাচ্ছে, আর তার ঠিক পাশে গুটসুটি মেরে শুয়ে আছে ছোট্ট শের, ফারাজের কলিজার টুকরো ছেলে। দুই বাপ ছেলে ঘুমের ধরন দেখে মনে হচ্ছে যেন কোনো মহাযত্ব জয় করে গভীর বিশ্রামে মজেছে তারা। ঠিক সেই মুহূর্তে রুমে ঢুকলেন রাইমা খান।
লাইটটা অন করতেই পুরো ঘরের অবস্থা দেখে তার চোখ কপালে উঠে গেল। বিছানাময় ছড়িয়ে ছিটিয়ে আছে চিপসের খালি প্যাকেট আর কোকাকোলার ক্যান। রাইমা খান রাগে ফুঁসতে ফুঁসতে বড় বড় পা ফেলে বেডের পাশে গিয়ে দাঁড়ালেন। ফারাজ, রুমের একই অবস্থা করে রেখেছো তোমরা দুজন? ফারাজ, ওঠো বলছি, ওঠো। কটা বাজে খেয়াল আছে? এখনো মরার মতো পড়ে পড়ে ঘুমাচ্ছ? মনে নেই আজ রোজদির সাথে দেখা করতে যাওয়ার কথা? তাড়াতাড়ি ওঠ। এই শের, তুমি ওঠো। ফারাজ একটু নাড়াচড়া করলো ঠিকই, কিন্তু চোখ মেলার নাম নেই। আধা ঘুমে আচ্ছন্ন গলায় বিড়বিড় করে বলল, উফ আমি, ঘুমাতে দাও না প্লিজ, যাও এখান থেকে। বাপের দেখা দেখি পুচকি শের ও চোখ না মেলেই বলে উঠল, দাদু ডোন্ট ডিস্টার্ব আস। রায়মা খান এবার কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে গেলেন। যেদি দুই বাপ ছেলের কাণ্ড দেখে তার মেজাজ এখন তুঙ্গে। বাপ যেমন হয়েছে ছেলেও হয়েছে ঠিক তেমন। এই যে তোমরা উঠবে, আমি আর ডাকবো না কিন্তু। রাইমার শেষ সতর্ক বাণীও কোনো কাজে এলো না। দুই বাপ ছেলে যেন ঘুমের রাজ্যে আরো গভীর ডুব দিল। রাইমা বেগম এবার মরিয়া হয়ে শেষ চালটা চাললেন। ফারাজ, তোমার যদি রোজদির সাথে দেখা করতে যেতে দেরি হয় তবে তোমার আব্বু আমাকে একগাদা কথা শোনাবে। অন্যের জন্য আমি কেন কথা শুনবো? তুমি কি নিজের ইচ্ছেই উঠবে নাকি তোমার বাবাকে ডেকে আনবো? ফারাজ, বলছি ওঠো। ফারাজ কানে বালি চেপে ধরে বিরক্ত মাখা সুরে বলল, রোজদিকে আমি? ছেলে এমন স্মৃতিভ্রম দেখে রাইমা খানের মেজাজ সপ্তরে চলল। তিনি প্রায় চিৎকার করে বললেন, রোজদিকে মানে? ফারাজ, তুমি কি আমার খেপিয়ে দেওয়ার কায়দা শিখছো? যার সাথে তোমার বিয়ে ঠিক হয়েছে তার নামটা কি ভুলে গিয়েছো? ফারাজ এবার অনিচ্ছা সত্ত্বেও উঠে বসলো। মায়ের উপর চূড়ান্ত বিরক্তি ঝেড়ে বলল, উফ আমি, এই অসময়ে না ডাকলে কি হতো? আর একটু ঘুমোতে দিলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যেত? রাইমা খান কঠোর গলায় নির্দেশ দিলেন, উঠেছে যখন এখন বাজে বকবক না করে ফ্রেশ হয়ে তৈরি হয়ে নাও। বলেই তিনি গটগট করে রুম থেকে বেরিয়ে গেলেন। ফারাজ দুহাতে চোখ কষলে নিজের ঘুমটা তাড়ানোর চেষ্টা করলো। একটা দীর্ঘ হাই তুলে পাশে শুয়ে থাকা শেরকে টোকা দিয়ে ডাকলো, পাপা ওঠো, চলো মিটিংটাকে সেটিং করে আসি। কিছুক্ষণ পর রাইমা খান আবারও ফারাজের রুমে এলেন। ততক্ষণে কাজের লোক এসে ছড়ানো ছিটানো ঘরটা পরিপাটি করে গুছিয়ে দিয়ে গেছে। ফারাজ আর শেরবাব ছেলে দুজন মিলে আয়নার সামনে দাঁড়িয়ে চুল ব্রাশ করছে। শেরকে রাজপুত্রের মতো পরিপাটি হতে দেখে রাইমা খান ভ্রু কুঁচকে প্রশ্ন করলেন, শের তুমি কোথায় যাচ্ছ? শের দাদির দিকে ফিরে চটপটে গলায় উত্তর দিল, পাপার সাথে যাচ্ছি। রাইমা খান এবার ফারাজের দিকে তাকিয়ে ঝোলালো গলায় বললেন, রাইমা খান এবার ফারাজের দিকে তাকিয়ে ঝাঁঝালো গলায় বললেন, ফারাজ তুমি একটা মেয়ে দেখতে যাচ্ছ, বলতে গেলে ডেটে যাচ্ছ, সেখানে শেরকে কেন নিতে হবে? ফারাজ আয়নার থেকে চোখ না সরিয়ে চুলে ব্রাশ চালাতে চালাতে পাল্টা প্রশ্ন করলো, সো হোয়াট, তাদের সমস্যা কোথায়? ফারাজ, তোমার এই উপহীন ভাবলেশন কথাবার্তা আমার একদম ভালো লাগে না। তুমি কি বুঝতে পারছো না বাচ্চার সাথে নিয়ে গেলে পরিবেশটা কেমন হবে? ফারাজ এবার ব্রাশটা রেখে মায়ের দিকে ঘুরে দাঁড়ালো। তার চোখে মুখে এখন গম্ভীর সিরিয়াস ভঙ্গিতে সে বলল, আমি গেলেও সেরও যাবে আমি। তোমাদের পছন্দের সেই মেয়ের আগের থেকে জেনে রাখা উচিত যে তার হবু স্বামীর একটা ছেলে আছে। বিয়ের পর হঠাৎ করে জানবে আর তখন আমার শেরের সাথে রুড বিহেভ করবে। এসব আমি একদম মেনে নিব না। তোমাদের জোরাজুরিতে আমি এই বিয়েতে রাজি হয়েছি, নইলে তো ম্যারেজ ইজ ফুড আমার কাছে। আমি যেমন ওই মেয়েকে আমাকে সেভাবেই মেনে নিতে হবে। অ্যান্ড ছেলে যুক্তি আর জেদের সামনে রাইমা খান হার মারলেন। তিনি হাত তুলে বললেন, ওকে ওকে কুল, ঠিক আছে, তুমি যা ভালো মনে করো তাই করো। ওকে সাথে নিয়ে যাও, তা অন্তত দেখা করতে যাও তো। ফারাজ এবার বিজয়ী হাসি দিয়ে বলল, দ্যাটস লাইক মাই মম। ঢাকার এক 5 স্টার রেস্টুরেন্ট কেবিনে রোজদি এখন সারফার্জ খানের মুখোমুখি বসে আছে। ফারাজের ঠিক পাশে বসে আছে তার মিনি ভার্সন শের। দুই বাপ ছেলে পরনে একই রকম নীল সাদা চেক শার্ট। তারা যেন এক অপরের কার্বন কপি। রোজদি তীক্ষ্ণ চোখে তাদের লক্ষ্য করছে, কিন্তু ফারাজ বা শের কারোর মনোযোগ তার দিকে নেই। দুজন মিলে মহাব্যস্ত হয়ে সামনের খাবারগুলো সাবার করতে লেগেছে। বিস্ময়কর ব্যাপার হলো তাদের খাওয়ার ধরনটাও একদম একরকম। মাঝে মধ্যে বাপ ছেলে একে অপরের দিকে তাকিয়ে চোখের ইশারায় যেন কোনো গোপন সংকেত আদান প্রদান করছে। রোজদির মেজাজ ক্রমশ তেতে হয়ে উঠেছে। এই লোক কি কোনো ম্যানার জানে না? সামনে একজন লেডি বসে আছে, সেদিকে ভ্রুক্ষেপ নেই, নিজের ছেলের সাথে চটেপটে ভঙ্গিতে খাবার গিলছে। ফারাজের এই খামখেয়ালি আর পিটঘুটা আচরণ রোজদির মনে শুরুতে একটা নেতিবাচক ছাপ ফেলে দিল।
সে মনে মনে ভাবলো অসভ্য আর ম্যানারলেস একটা লোক প্রথম দেখাতেই মন মেজাজটাই মিশিয়ে দিল। ফারাজ দেখতে সুদর্শন হতে পারে, মন্ত্রীর ছেলেও হতে পারে, কিন্তু রোজদির মাপকাঠিতে সে একদমই জিরো। ফারাজের উপর সে বিরক্তকর দেওয়ালটা রোজদির মনে মনে তৈরি করে ফেলেছে, তা সহজে ভাঙার নয়। খাওয়া শেষ করে ফারাজ এবার আয়েশ করে বসলো। সে হাত গুটে নিজের চিরাচরিত অ্যাটিটিউড নিয়ে রোজদির চোখের দিকে তাকালো। রোজদির চোখে মুখে তখন স্পষ্ট বিরক্ত আর অবহেলার ছাপ। অন্যদিকে ছোট শের বড় বড় করে চোখে একবার বাবার দিকে তাকাচ্ছে, তো পরক্ষণে রোজদির দিকে দেখছে। দুজনের মাঝে বিরাজমান এই অদ্ভুত নীরবতার মানে বাচ্চাটার ছোট্ট মাথায় ঠিক ঢুকছে না। সে হয়তো ভাবছে এরা কথা না বলে এভাবে মূর্তির মতো একে অপরের দিকে কোনো তাকিয়ে আছে। ফারাজ টেবিল থেকে হাত নামে একটু আয়েশ করে নড়ে চড়ে বসলো। পিন পতন নীরবতা ভেঙে অনেকটা সরাসরি রোজদির দিকে প্রশ্ন ছুড়ে দিল।